জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। পাকিস্তানের এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের মোড়। চলমান উত্তেজনার মাঝে আকাশপথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার। মোদির বিষ দাঁত ভেঙে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার। পাকিস্তানের হাতকে শক্তিশালী করতে ইতিমধ্যে গ্রিন আর্মিদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন আর মধ্যপ্রাচ্যের গডফাদার সৌদি আরব। তাই শক্তি সমর্থে এগিয়ে থেকেও ঘুম নেই মোদির চোখে। এক কথায় মহাবিপদে পড়তে যাচ্ছে ভারত। পাকিস্তানকে শিক্ষা দিতে দিশেহারা মোদি একদিকে বাতিল করেছে সিন্ধু জল চুক্তি, অন্যদিকে বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস। এরপরও স্বস্তি নেই ভারতের মনে। পাকিস্তানের একের পর এক কড়া হুঁশিয়ারি আর অস্ত্রের মহড়া কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় সেনাদের বুকে। এরই মাঝে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই সুপার পাওয়ার চীন ও সৌদি আরব। পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের। ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সাজিয়ে রাখা হয়নি, শুধুমাত্র নয়াদিল্লির জন্যই তা রেখে দিয়েছে ইসলামাবাদ। লাগাতার পঞ্চম রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে ভারতীয় পাকিস্তানি সেনাদের মাঝে। রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন সামনে আসছে। এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে। দর্শক, এ কথা তো সত্য। দেশের সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে। রাখাইনকে তো নয়, যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা না বাড়ি সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে এক দেখে আসি। এক সিদ্ধান্তে বদলে গেছে যুদ্ধের মোড়। চলমান উত্তেজনার মাঝে আকাশপথে শুরু হয়ে গেছে কোল্ড ওয়ার। মোদির বিষ দাঁত ভেঙে দিতে এগিয়ে আসছে একের পর এক সুপার পাওয়ার। পাকিস্তানের হাতকে শক্তিশালী করতে ইতিমধ্যে গ্রিন আর্মিদের পাশে দাঁড়িয়েছে পরাশক্তি চীন আর মধ্যপ্রাচ্যের গডফাদার সৌদি আরব। তাই শক্তি সমর্থে এগিয়ে থেকেও ঘুম নেই মোদির চোখে। এক কথায় মহাবিপদে পড়তে যাচ্ছে ভারত। পাকিস্তানকে শিক্ষা দিতে দিশেহারা মোদি একদিকে বাতিল করেছে সিন্ধু জল চুক্তি, অন্যদিকে বন্ধ করেছে পাকিস্তানি দূতাবাস। এরপরও স্বস্তি নেই ভারতের মনে। পাকিস্তানের একের পর এক কড়া হুঁশিয়ারি আর অস্ত্রের মহড়া কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় সেনাদের বুকে। এরই মাঝে পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দুই সুপার পাওয়ার চীন ও সৌদি আরব। সৌদি আরব পাশে থাকার মানে হচ্ছে আরবের অন্যান্য দেশগুলো পাকিস্তানের পক্ষে কথা না বলেও বিপক্ষে যাবে না। এছাড়া মুসলিম দেশ হওয়ার আরবের একাধিক দেশ হয়তো সাহায্য করতেও এগিয়ে আসবে। তবে এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় শক্তি একদিকে যেমন তাদের হাতে থাকা বিধ্বংসী সব পরমাস্ত্র, অন্যদিকে পাশে পেয়েছে চিরবন্ধু চীনকে। বিশেষজ্ঞদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ বাধে তবে সেটা একাধিক ফ্রন্টে হতে পারে, কারণ চীন পাকিস্তান মৈত্রী কারো অজানা নয়। অতীতে চীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল 1962 সালে। এছাড়া চিকেন নেককে ঘিরে এমনিতেই চীন আর ভারতের মাঝে চলছে দা কুমড়ার সম্পর্ক। অতীতেও চীন সাফ জানিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে পাকিস্তানের পাশে থাকবে তারা। এদিকে ভারতের পক্ষে আছে ইসরায়েল আর আমেরিকা। যদিও মুনাফিক জাতি হিসেবে ইসরায়েলের রয়েছে বিশেষ খ্যাতি। গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়া যে জাতির অভ্যাস, তারা ভারতের পাশে থাকলে দিন শেষে পাকিস্তানের লাভ। ইসরায়েল যেখানে নিজেরাই আমেরিকার দেওয়া অনুদানে চলছে, সেখানে তারা ভারতের পাশে থেকে কতটুকু সাহায্য করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন। তবে পাকিস্তানের জন্য বড় বিপদ হতে পারে ভারতের পাশে যদি আমেরিকা দাঁড়ানোর ঘোষণা দিয়ে দেয়। বর্তমানে বিশ্ব মঞ্চে ভারত একটি বড় শক্তি হিসেবে উঠে এসেছে। ভারতের সঙ্গে রয়েছে আমেরিকার দৃঢ় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। মার্কিন যুক্তরাষ্ট্র, যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত, তারা বিগত কয়েক বছরে পাকিস্তানের উপর আস্থা হারিয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার সমর্থন ভারতের দিকে আসবে বলেই মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন, কিন্তু গাজা কিংবা ইউক্রেনের মতো নয়াদিল্লি ইসলামাবাদ দ্বন্দ্বের মধ্যস্থতার কোনো আকাঙ্ক্ষা নেই তার। ট্রাম্প সাফ বলে দিয়েছেন ভারত এবং পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এই সমস্যার সমাধান করবে। তবে যুক্তরাষ্ট্রকে এখন এই অঞ্চলে কয়েকটা জটিল বিষয় সামলাতে হবে। একদিকে আছে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান অংশীদারত্ব বজায় রাখা, সঙ্গে আছে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল তৈরি করা। এগুলো কোনোটাতেই কোনো রকম শিথিলতা দেখানোর সুযোগ নেই যুক্তরাষ্ট্রের। মার্কিন হিসেবে এই ভারসাম্য বজায় রাখতে পারলেই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং একটি বড় সংঘাত এড়ানো সম্ভব হবে। ভারত পাকিস্তান সংঘাত আর কেবল আঞ্চলিক কোনো বিষয় নয়, এই সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, কারণ দুই দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী। ফলে সামান্য সামরিক উত্তেজনাও ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে। চীন আমেরিকা নিজেদের অবস্থান পরিষ্কার করলেও রাশিয়া কার পক্ষে যাবে এ নিয়েও চলছে জোর আলোচনা। রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বেশ পুরনো। প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতিতে রাশিয়া ভারতের পাশে থেকেছে। দাবি করা হচ্ছে আসন্ন যুদ্ধ পরিস্থিতিতেও ভারতেরই পাশে থাকবে রাশিয়া। তবে কেউ কেউ আবার মনে করছেন যেখানে চীন পাকিস্তানের পাশে, সেখানে রাশিয়া তার ঘনিষ্ঠ বন্ধু চীনকে টেক্কা দিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশ্নই ওঠে না। এক্ষেত্রে রাশিয়া নীরব ভূমিকা পালন করার সম্ভাবনাই বেশি।
বেশি। পাকিস্তান আসন্ন যুদ্ধের আশাকে না পেলেও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে 2 কোটি শিখ। খালিস্তানপন্থী আন্দোলনের নেতা গুরুপদবন্ত সিং পান্নুন বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। আমরা 2 কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ইটের দেয়ালের মতো দাঁড়িয়ে আছি। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারতের শিখদের যেভাবে দমন করা হচ্ছে তা লক্ষ্য করলেই দেশটিতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। বর্তমান পরিস্থিতির উল্লেখ করে পান্নুন বলেন, এটি 1965 বা 1971 না, এটি 2025 সাল। ভিডিওতে খালিস্তানপন্থী নেতাকে পাকিস্তানের প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, পাকিস্তান পবিত্রতার প্রতীক। তিনি আরো বলেন, এটি আমাদের ঐতিহ্য যে আমরা কখনো আক্রমণ শুরু করিনি আর করবো না। উপরন্তু পান্নুন ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন যে ভারত রাজনৈতিক স্বার্থে পেহেলগামে নিজেদের হিন্দু নাগরিককে হত্যা করেছে। বলেন, রাজনৈতিক স্বার্থে ও ভোট নিশ্চিতের জন্য এই হামলা করা হয়। সব মিলিয়ে লড়াই একতরফা হওয়ার কোনো সুযোগ নেই। তবে দিন শেষে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত কথার যুদ্ধেই শেষ হবে চলমান এই উত্তেজনা। তাদের এই বাকযুদ্ধের ফাঁকে কেউ হারাবে নিজের বাবা, কেউ হারাবে স্বামী। ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়ে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক। ইতিমধ্যে অন্তত 60টি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, 27 এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান করাচিতে অবতরণ করে। এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল। এই ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইমস অফ ইন্ডিয়া। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটেছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এদিকে শুধু তুরস্কই নয়, চীনের সঙ্গেও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে পাকিস্তান। পরিসংখ্যান অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে চীন প্রায় 40টি দেশের অস্ত্র রপ্তানি করেছে, যার মধ্যে 82% বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান। রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে। এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে। তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে যেগুলো আমার নিজের কাছে কনফ্লিক্ট মনে হয়েছে, ইভেন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে, বাট ঘটনা কিন্তু ঘটছে। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল যে ঘটনা ঘটলো, এই ঘটনাটা টোটাল কিভাবে কি ঘটলো, কিভাবে ঢুকলো, কিভাবে পালিয়ে গেল, মানে কত সময়ের মধ্যে মিশন কমপ্লিট করলো, নানান তথ্য উপাত্ত ভারতের জনগণের জন্য আপনার ভারতের সরকার তারা প্রকাশ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি বলছে, হামলাকারীরা কোকের নাগের জঙ্গল হয়ে, আমরা খাতারনাক জঙ্গল নামও কি কোকের নাগ, নাগ মানে বাংলাদেশে আমরা সাপ চিনি, যাই হোক, কোকের নাগের জঙ্গল হয়ে 20 থেকে 22 ঘন্টা হেঁটে, এনার্জি কি মানে টানা হাঁটছে নাকি রেস্ট নিচ্ছে এটা বলে নাই, বলছে যে 20 থেকে 22 ঘন্টা পায়ে হেঁটে পেহেলগামে বৈশারণ উপত্যকায় পৌঁছেছিল। এতটুকু শুনে আপনি ক্লিয়ার হয়ে যান যে তারা বলছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা পাকিস্তান থেকে এখানে আসছিল, একটা অ্যাপসও ইউজ করেছে। হামলার আগে সন্ত্রাসীরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয়। হামলায় 4 জন অংশ নিয়েছিল। এদের মধ্যে আদিল ছিলেন স্থানীয়, বাকি 3 জন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে। তো আদিলের কথা, যার কথা বলা হচ্ছে, এই লোক 1990 সালে ভারত ছেড়ে চলে গেছিল। আপনি বুঝতে পারছেন, 35 বছর পরে তিনি কোনো একটা মিশন নিয়ে আসছিলেন, আর এই কারণে তার বাড়ি ঘর বিস্ফোরক দিয়ে ভারতের সেনাবাহিনী কিন্তু ধসিয়ে দিয়েছে। যাই হোক, ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পেছন থেকে 2 সন্ত্রাসী প্রথমে বেরিয়ে আসে। প্রথমে তারা 4 জনকে কাছ থেকে গুলি করে। এই দৃশ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিক সেদিক ছুটতে থাকে। সে সময় অন্য 2 জন গুলি চালাতে শুরু করে। হামলায় AK-47 এবং M4 রাইফেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আপনার এই ঘটনার পরপরই তারা সেখান থেকে আবার পালিয়ে যায়। টোটাল ঘটনাটা 5-7-10 মিনিটের মধ্যে ঘটাইয়া তারা সেই কোকের নাগের জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। তো তাদেরকে কেন ভারত, আমরা তো জানি অনেক প্রযুক্তি বা সীমান্তে অনেক কিছু, বাংলাদেশের দিকে এটা মুরুকা ঢুকলে মুরুকা, হ্যাঁ, কক কক করা লাগে না, তারা কেমনে জানি টের পাই আলায়, আকাশে ড্রোন উড়ায়, ক্যামেরা লাগাইতে আসে। আপনি দেখছেন না বাংলাদেশের সীমান্তে? তো বাবা, বাংলাদেশে তোরা নরম পাইয়া এখানে মেমে টাইপের বাঘ আইসে এখানে অনেক কিছু করে। কিন্তু পাকিস্তানের সাথে এত ঝামেলাযুক্ত একটা এরিয়া, যে জম্মু কাশ্মীর নিয়ে 100 বছর ধরে 2টা দেশের মধ্যে ঝামেলা, তো সেইখানে তোমরা জঙ্গলের ভিতরে কি লাগাইছো? জঙ্গল মে মঙ্গল হ্যাঁ, বাট এবার মঙ্গল হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে। তো এগুলো তো ভারতীয় সেনাবাহিনীর থাকার কথা। ইভেন এত বড় একটা এরিয়া, এখানে ভারতের সেনাবাহিনী কোথায় ছিল? এটা কিন্তু বরাবরই কোটি টাকার প্রশ্ন হিসেবে এই মুহূর্তে উত্থাপিত হয়েছিল, যে এখানে নাকি পর্যটকরা আসবে, সেনাবাহিনীর কাছে তথ্য ছিল না, যার কারণে তারা ওই দিন এখানে নজরদারি ছিল না। গোয়েন্দা তথ্য বেইল নাই, এটা তো 100% যদি থাকতো, এত বড় ঘটনা ঘটতেছে, মানুষগুলো আসলো, ঘটনা ঘটাইলো, চলে গেল। সো মানে ভারতের সীমান্ত কতটুকু অরক্ষিত, এটা তো একটা প্রমাণ। যদি প্রকৃতপক্ষে এমন হয়, ধরেন এরকম একটা বাহিনী ঢুকা যায়, তারা তো 26-এর জায়গায় 2600 মানুষ মাইরা ফেলার সক্ষমতা আছে। কেন? গ্রামবাসী, আম জনতা, ভাই একটা গুলি হলে দৌড়ে সবাই
দরজা বন্ধ করে আটকাবে? ভারত এই যে তাদের প্রতিরক্ষা বাজেট এত বলে, এই বলে, সেই বলে, ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি, টেকনোলজি, ব্লা ব্লা ব্লা, তো এগুলো কই ভাই? এখন এই যে টোটাল রিপোর্টটাকে আবার পাকিস্তান বলছে কি ঝুট হ্যাঁ, ঝুট, ये गजब की झूठ है। পাকিস্তান বারবার বলতেছে ভাই বিশ্বাস করেন, এরা কাহিনী টাহিনী বানাইয়া মিডিয়াটি দিয়ে প্রচার করতেছে, ইন্টারন্যাশনাল তদন্ত টাকা আমরা কথা বিশ্বাস করা লাগতো না। उन लोगों को बुलाओ, किसको? পুতিন কো বুলাও, সুতিন কো বুলাও, আর যারা আছে তারা দিয়ে আইনা এটা সুষ্ঠু তদন্ত করে দেখেন। আন্তর্জাতিক তদন্ত আমরা দাবি করছি। ভারত ইচ্ছাকৃতভাবে এরকম করছে, সত্য মিথ্যা আল্লাহ জানে। তবে পাকিস্তানের জাতি হিসেবে এত ভালো না। অনেকে আছেন ফেসবুক ঘুরে বাবা মনে হয় যে ফুল গোষ্ঠী জ্ঞাতি পাকিস্তান আছে, আপনি বাংলাদেশে রয়ে গেছেন, আছেন না ভাই? এই স্ট্যাটাস দেখলে মনে হয়, কমেন্ট দেখলেও যে পাকিস্তানের পক্ষের দায়িত্ব আপনি নিয়ে নিছেন। জাতি হিসাবে এদের সম্পর্কে আপনি একটু ভালো করে জানবেন, ঠিক আছে? বহুত বড় বড় ঘটনার সাথে এরা কিন্তু প্রকৃতপক্ষে জড়িত। অনেক কিছু আমেরিকার চামচামি করছে, ওই যে কদিন আগে বললো না যে 30 বছর এদের পারপাস সার্ভ করতে অনেক অন্যায় করছে। ওই দেশে যে পরিমাণ শিরক বিদাত, যে পরিমাণ বেড়ি না চায়, হ্যাঁ আমি দেখছি এরকম না, মানে সুন্দর করে আর কি পাঞ্জাবি আলগি দিয়ে না চায়, তো এটি কিন্তু আমাদের বাংলাদেশেও নাই। দর্শক, এ কথা তো সত্য। দেশের সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে। রাখাইনকে তো নয়, যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী। এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে, এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। এ বিষয়ে পরে কথা বলবো। শুধু এটুকু বলে রাখি প্রথমে যে বিশ্বে যেসব জায়গায় যুদ্ধ চলমান সেসব জায়গায় মানবিক সহায়তার নামে যে করিডোর দেওয়া হয়েছে তা আর মানবিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, যুদ্ধে জড়িয়ে পড়েছে সেই সব রাষ্ট্র। এবং যদি আমরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের কথা উল্লেখ করি, ভারত তো করিডোর দিয়েছিল আমাদেরকে, তাই না? আমাদের যে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত করিডোর দিয়েছিল বিভিন্ন অঞ্চল দিয়ে, মানুষ সেখানে চলে যেতে পেরেছিল, বা ভারত মানবিক সহায়তা পাঠাচ্ছিল, ভারত যুদ্ধেও সহায়তা করেছে। এই যে ভারতে যে মানবিক কাজগুলো, ভারত তো যুদ্ধে জড়িয়ে পড়েছে। কেন পড়েছিল? তার স্বার্থ ছিল। কিন্তু আমাদের কি স্বার্থ এখানে? যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সম্পর্কেও যা জানা যাচ্ছে আমি এখনই বলছি। তার চেয়েও বড় কথা যে এমন প্যাসেজের জন্য এই যে মানবিক সহায়তার নামে যে নিরাপদ করিডোর, এটির জন্য বঙ্গোপসাগর সিতোয়ে মংদুর উপরে দিক দিয়ে রুট তো রয়েছে, খোলা আছে। সেই সব জায়গাকে মানবিক রুট হিসেবে ব্যবহার না করে বা প্রস্তাব না দিয়ে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন খোদ মিয়ানমারের সিতোয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। তিনি বিবিসিকে এই কথা বলছিলেন। এখন কথা হচ্ছে যে করিডোর দিলেও তাতে রাখাইনে যে বেসামরিক নাগরিকেরা অসহায় অবস্থায় রয়েছেন তাদের হাতে পৌঁছাবে? তার কারণ সেখানে যারা দখল করে আছেন সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা, তাদের জন্য সব ধরনের পথ বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্তা। তো জান্তা সরকার তাদের জন্য সব রুট বন্ধ করে দেওয়ার পরে এখন যেই সহায়তাগুলো বাংলাদেশের মাধ্যমে যাবে, বাংলাদেশের করিডোর হিসেবে ব্যবহার করে, সেগুলোকে সেই বেসামরিক নাগরিকদের হাতে পৌঁছাবে নাকি আরাকান আর্মির দখলেই তা যাবে? অথবা সরাসরি বললে, এর আগে তো বলেছে যে আসলে মানবিক সহায়তার নামে কি যাবে? যুদ্ধাস্ত্র, গোলাবারুদ, অস্ত্র সরঞ্জাম। যাক, এখন বিষয় হচ্ছে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গত রোববার সচিবালয়ের সাংবাদিকদের সামনে বলছিলেন যে নীতিগতভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেবে বাংলাদেশ। তো সেই সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু শর্ত বাংলাদেশ দিয়েছে। প্রশ্ন উঠছিল, আমি নিজেও প্রশ্ন করেছি, কি সেই সব গোপন শর্ত? মজার বিষয় হচ্ছে এখন সরকারের পক্ষ থেকে যে শর্তগুলোর কথা ছড়ানো হচ্ছে, কোনো গণমাধ্যমে এসেছে, এগুলো আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য, আর যদি সত্যও হয় তাহলেও হাস্যকর। সরকার যে শর্তগুলো দিয়েছে তার মধ্যে সহায়ক পরিবেশ, বৈষম্যহীন এবং শর্তহীনভাবে সবাইকে ত্রাণ বিতরণের উপর জোর দেওয়া হয়েছে। সহায়ক পরিবেশ বলতে কি বোঝানো হয়েছে?
ত্রাণ পরিবহন এবং বিতরণের জন্য রাখাইনের সহায়ক পরিবেশ তৈরি না হলে ত্রাণ সরবরাহ ব্যাহত হতে পারে। এর জন্য যুদ্ধ বিরতি বা এমন একটি অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন যেখানে বাংলাদেশ থেকে জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের বিরূপ প্রভাব ফেলবে না। আর বৈষম্যহীন ত্রাণ বিতরণ বলতে কি বুঝিয়েছে, যে রাখাইনে আরাকানি, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগত যে সংখ্যালঘু জনগোষ্ঠী রয়েছে সবাইকে যেন ত্রাণ বিতরণ করা হয়, বৈষম্যহীন ত্রাণ বিতরণ। আর কি বলা হয়েছে, শর্তহীন ত্রাণ বিতরণ। এতে কি বলা হচ্ছে, ত্রাণ বিতরণের সময় কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না, অর্থাৎ কোনো ধরনের কাজ করলে বা না করলে বিতরণ করা হবে বা অন্য কোনো ধরনের শর্ত আরোপ করা যাবে না। ওইখানে সবাই ত্রাণ পাচ্ছে কি পাচ্ছে না এটা তো জাতিসংঘের বিষয় এবং যেই উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র আসছে তার বিষয়। বাংলাদেশের এরকম মহান উদার না হলেও চলবে, এই মুহূর্তে অবশ্যই চলবে, বাংলাদেশের দেখা দরকার নেই। আর এগুলো বাংলাদেশ দেখে কি করবে? এগুলো তো লোক দেখানো শর্ত। সরকারের পক্ষ থেকে এগুলো সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল কোনো ব্যক্তি নিজের রেফারেন্সের কথাগুলো বলেনি, তবে কোনো না কোনো গণমাধ্যমে এগুলো তোলা হচ্ছে যে এই শর্ত দিয়েছে। এই শর্ত দিয়ে আমাদের লাভ কি? বরং আমরা দেখব আমাদের নিরাপত্তার ঝুঁকি কোথায় রয়েছে, আমাদের জাতীয় নিরাপত্তা কোথায় বিঘ্নিত হচ্ছে, আমাদের যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। এবং এমনিতেই এই যে রুটটি যেখান থেকে বাংলাদেশের টেকনাফ দিয়ে যে করিডোর দেওয়া হবে, যে কথাবার্তা চলছে, সেই রুটটি মিয়ানমারের অবৈধ অস্ত্র এবং যে বিপুল পরিমাণ মাদক সেখানে উৎপাদন করা হয় তা চোরাচালানের জন্য আন্তঃসীমান্ত হিসেবে ব্যবহৃত হয়। যদি করিডোর দেওয়া হয় তাহলে খুব সহজে এইসব অস্ত্র এবং মাদক বিভিন্ন জায়গায় চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করা হবে। খুব স্বাভাবিক এগুলা। এবং সবচেয়ে বড় কথা যে আলোচনাটি এসেছে যে মিয়ানমারের মানবিক সহায়তা দেওয়া হবে রাখাইন অঞ্চলে। মিয়ানমারের সামরিক সরকার বা যেই রাখাইন অঞ্চলে যাবে সেই রাখাইন যাদের দখলে আরাকান আর্মি এবং সেখানে আরও যারা প্রভাব বিস্তার করে আছে অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের ঐকমত্যের ভিত্তি থেকে এই করিডোরটা দেওয়া হচ্ছে। তার চেয়ে বড় কথা যেটি প্রথমে বলছিলাম যে আমাদের সবাইকে অন্ধকারে রেখে সরকার কেন একাই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ আরেকটি গাঁজা হোক তা আমরা চাই না, এবং সবেমাত্র কথা বলা শুরু করেছে। আমরা চাই বিএনপির মতো প্রতিটি রাজনৈতিক দল তাদের অধিকার থেকে তারা এই বাংলাদেশের স্টেক হোল্ডার হিসেবে যেন সরকারের কাছে জবাব দিতে চায়। আর একটি অনির্বাচিত সরকার কোন দুঃসাহসে সবার সঙ্গে পরামর্শ ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেয়, নীতিগত সিদ্ধান্ত নেয়। তার চেয়েও বড় কথা যেহেতু এটি জাতীয় নিরাপত্তার ইস্যু, সেখানে সেনাবাহিনীর সঙ্গে কি আলোচনা করা হয়েছে, সেনা প্রধানের মতামত নেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা সেনাবাহিনী এই ধরনের কোনো ইতিবাচক সিদ্ধান্ত বা তাদের মানসিকতার কথা জানায়নি, এটি আমি বিশ্বাস করি। তার কারণ এই বাংলাদেশ প্রক্সি ওয়ারের মধ্যে যাচ্ছে। চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র যা করতে চাইছে বারবার আবারও বলি, আপনাদেরকে মনে করিয়ে দিই, তারা তাদের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করার জন্য এটি করছে। মিয়ানমারের চীনের আধিপত্য ঠেকানোর জন্য, মিয়ানমারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের কবজায় নেওয়ার জন্য এইসব করছে। আরাকান আর্মিকে এবং আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে তারা শক্তিশালী করে মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাদের অনুগত করে রাখতে, একেবারে স্পষ্ট। অতএব সেই জায়গায় আমাদের সেনাবাহিনীকে কেন বিপদের মুখে ফেলা হচ্ছে, কেন বাংলাদেশকে বিপদের মুখে? ভবেশ রায়ের মৃত্যু কিছুদিন আগে ভারত বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে ক্রাইসিস আছে সেটার আরেকটা ইস্যুতে পরিণত হয়েছিল। দিনাজপুরের এই ভদ্রলোক মারা যান, তিনি মারা গেছেন না হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেসব নিয়ে আলাপ আছে। এবং ভারত এই দাবি করেছে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এটা নিয়ে কথা হয়েছে। শুধু সেটা না, তাদের দল কংগ্রেস এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, মানে কংগ্রেসও এখন একটু বিজেপি হতে চাইছে। সেখানকার স্টেটমেন্টে, ভারতের যে সরকারি স্টেটমেন্ট, সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশ সিস্টেম্যাটিকলি যে হিন্দুদেরকে দমন করছে, হত্যা করছে, তারই একটা অংশ এটা। একদম সিস্টেম্যাটিক শব্দটা বলেছে, মানে পরিকল্পিতভাবে ক্রমাগত এই কাজটা করা হচ্ছে। সেখানে তারা এটাও বলার চেষ্টা করেছিলেন যে এরকম অনেক অপরাধী যারা হিন্দু কমিউনিটির ওপরে নানান রকম হত্যাসহ নানান অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। বিবিসি বাংলা, ইনফ্যাক্ট আমি ওটা নিয়ে তখনই কথা বলেছিলাম, কিন্তু বিবিসি বাংলা একটা চমৎকার সরেজমিন রিপোর্ট করেছে, খুব ডিটেইলড। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রিপোর্টটা একটু পড়ে ফেলার জন্য, তাতে বোঝা যাবে কি ঘটনাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, বানানো হচ্ছে ভারতে। এখানে এটাও একটু মনে রাখা দরকার যে এটার যে নিউজ হয়েছিল প্রাথমিকভাবে, আমি ভুল না করলে এটা ডেইলি স্টারে হয়েছিল, এবং ডেইলি স্টার পরে নিউজটা প্রত্যাহার করেছে, যেখানে খুব দ্রুত এটাকে হত্যা বলে বলা হয়েছিল। আমি আগেও বলেছি, আমি কথাটা আবারও আসবো, যদি হত্যা মানে এটা হত্যা হয়ও তো এই রিপোর্টে খুব বিস্তারিতভাবে যেভাবে আছে, একটা বাজারে যেহেতু তিনি প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, যে বয়ানটা আমরা আগে বিভিন্ন পত্রপত্রিকায় পেয়েছি, সেখানে আমরা দেখলাম বাজারের মধ্যে তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তার সাথে যা যা করা হয়েছিল বলে বলা হয়,
প্রায় সবার ন্যারেটিভে ব্যাপারটা একই রকম। তিনি পরিচিত মানুষদের সাথে গিয়েছিলেন, যে 4 জন তাকে নিয়ে যান, তার পরিবারের সদস্যরা তাদেরকে চেনেন, তাদের সাথে যান, ঘুরে একটা বাজারে আসেন। কিছুক্ষণ পর সেখানে তিনি একটা পর্যায়ে পান খাওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এবং কোন পানের দোকান, সেখানকার বর্ণনা, ওখানে যাকে করা হয়েছিল, প্রথম কার কাছে নেওয়া হয়েছিল, সেখানে কী হয়েছিল, তার প্রেশার পাওয়া যাচ্ছিল না, ব্লাড প্রেশার ডিটেক্ট করতে পারছিলেন না, পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, এরকম সবভাবে যেই ন্যারেটিভ, যেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন, এই প্রত্যেকটা তথ্য অনেক মানুষ বাজারে ছিল, বিবিসি বাংলা সেখানে গিয়ে দেখালো যেগুলো সঠিক। আচ্ছা, তারপর পাল্টা কথা আছে যে তার শরীরে তার বাহ্যিক তেমন কোনো আঘাত ছিল না। প্রাথমিকভাবে কিন্তু পরিবার বলেছিল যে তারা নিশ্চিত নন এটা হত্যা কিনা, তাই তারা হত্যা মামলা করেনি প্রথম যখন এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। এখন যেহেতু ভারতের সাথে এটা নিয়ে প্রচুর ঘটনা ঘটছে, এটা তদন্ত অনেক ভালোভাবে হচ্ছে, এখন পরিবারের দিক থেকে কিছু কিছু পয়েন্ট তোলা হয়েছে। আমি আশা করি এই পয়েন্টগুলো রিজলভ হবে। পয়েন্ট তোলা স্বাভাবিক, তার ঘাড়ের কোথাও ফোলা দাগ দেখা গেছে, এরকম কিছু কিছু ইস্যু আছে। যাই হোক, ভালো মতো একটা ময়না তদন্ত হওয়া, এবং সেটা আমরা হয়তো না, আমরা নিশ্চিতভাবেই আমরা আশা করি যে আমরা জেনে যাব সঠিকটা। যেটা তিনি হত্যাকাণ্ডের যদি শিকার হয়ে থাকেন, সেটা নিয়ে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের শিকার হলে এটা হতে হবে, এটা আমরা বুঝি। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটাও বলার চেষ্টা হয়েছে। কিছু মোটিভ হয়তো থাকলেও থাকতে পারে তাদের। এই ভদ্রলোককে যখন ডেকে নিয়ে যাওয়া হয় ভবেশ রায়কে, তখন যিনি ডেকে নিয়ে গেছেন তাদের সাথে ফিনান্সিয়াল কিছু হিসাব নিকাশ ছিল, সেটা রিজলভ হয়েছে। তাদের জীবনযাপন সম্পর্কে যা যা জানা যায় তার মধ্যে খুব ভালো কিছু না, কিছু কিছু জিনিস, যেমন খুব টাকা দিয়ে খুব বেশি ইন্টারেস্ট, মানে সুদে টাকা খাটানো, মাদকাসক্তি, নানান রকম ইস্যুজ আছে। ঠিক আছে, এগুলো যদি থাকলো, এগুলো আগেও এসেছিলো আমাদের সামনে। কিন্তু আমরা খেয়াল করব, একটা জনসমক্ষে ঘটা ঘটনাকে ভারতের মিডিয়া কিভাবে রিপ্রেজেন্ট করলো, এবং অবশ্যই বাংলাদেশের ডেইলি স্টার প্রাথমিকভাবে এটাকে যেভাবে পোট্রে করেছিল, সেই পোট্রেয়ালটা ভারতীয় মিডিয়াকে এই ধরনের রিপোর্ট করতে উদ্বুদ্ধ করার কথা। এবং ভারতের তার পরবর্তীতে সরকার, আমি প্রায় বলি যে মিডিয়া করছেন, সেটাকে আমরা ভারতের সরকারের এক্সটেনশন হিসেবে দেখতে চাই। ভারতের মিডিয়াকে আমরা গদি মিডিয়া বলি, কিন্তু সরকারও যখন স্টেটমেন্ট দেয় সেটা খুব ভয়ঙ্কর। এবং কংগ্রেসও মাঠে নামে, তারাও হিন্দুদেরকে একটু খুশি করতে চায় বিজেপির মতো করে। আমরা আশা করি, আমরা ধারণা করি যে এরকম কিছু ঘটেনি, কিন্তু আমাদের ওই প্রশ্নটা আবারও তুলতে হবে। আমরা তর্কের খাতিরে যদি ধরেও নেই জনাব ভবেশ রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, হতেই পারেন, খুব সম্ভব এটা। বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটে, এবং বাংলাদেশে প্রায় 10% যেহেতু হিন্দু মানুষ আছেন, আমাদের হত্যাকাণ্ডগুলো টেকনিক্যালি বলছি, স্ট্যাটিস্টিকলি বলছি, 10% তো হিন্দুদের ওপরে হতে পারে। এখানে যে ব্যক্তিগত তাদের সম্পর্ক, সেটাতে কিছু সংকটের কথা, এই অতি বিস্তারিত রিপোর্টটা অনেক বড়, এই অতি বিস্তারিত রিপোর্টটায় আছে। সুতরাং সেটার কারণে তিনি যদি হত্যাকাণ্ডের শিকারও হন, এটাকে মাইনরিটিকে সিস্টেম্যাটিক্যালি তাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে করা হয়েছে, এটা হলো সবচেয়ে ক্রিমিনাল বয়ান। এটা ক্রিমিনাল বয়ান, এবং কংগ্রেস এটার পার্ট হয়ে অত্যন্ত বাজে নজির স্থাপন করেছে। বাংলাদেশে থেকে আমরা দেখতে চাই বিজেপির এই আইডেন্টিটি, বিভৎস আইডেন্টিটি পলিটিক্সের বিরুদ্ধে কংগ্রেস অন্তত পাল্টা একটা রাজনীতি নিয়ে দাঁড়াবে। কারণ প্রায় বলি যে ওর আইডেন্টিটি পলিটিক্স করার কিছু নাই। ওই হিন্দুত্ববাদ যদি বিক্রি করতে চায় কংগ্রেস, আসলে লাভ করতে পারবে, কারণ বিজেপির মতো করে হিন্দুত্ববাদ সে চাইলেও বিক্রি করতে পারবে। এটা খুবই খারাপ নজির। যাই হোক, এটা তারা করেছেন, এবং তারা এই দাবি করতে চাইছেন কোনো দেশে একটা সাধারণ ক্রাইম, প্রত্যেক ক্রাইমের বিচার হওয়া উচিত, এটা একটা জিনিস। আর সিস্টেম্যাটিকলি একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে তাকে নির্মূল করার লক্ষ্যে অপরাধ সংগঠন করা ভিন্ন জিনিস। ওটা ভারতে হয়। ভারতের শুধু সাধারণ মানুষ না, রাষ্ট্র ইটসেলফ, সরকার ইটসেলফ মুসলিমদেরকে শুধু না, অন্যান্য জাতি, খ্রিস্টান, এমনকি আমি প্রায় বলি যে হিন্দুদের মধ্যেও একটা অংশ, দলিতদেরকেও তারা নির্মূল করার মতো করে স্টেট পলিসি তৈরি করে। সাধারণ জনগণ তো তাদের উপরে যাচ্ছে তাই করেই। ওই সিস্টেম্যাটিকলি নির্মূল করার রাজনীতি ভারতে আছে, বাংলাদেশে নেই। বাংলাদেশে একটা দুটো কমিউনাল ঘটনা ঘটে না যে তা না, এটাও ঘটে, কিন্তু যে কোনো একটা ক্রাইমকে ধরে ওই দিকে নিয়ে যাওয়া, যদি ক্রাইম হয়ে থাকে, আবারও বলছি, এই ভদ্রলোক ভবেশ রায় আদৌ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা এটা তদন্ত করেই জানা যাবে, এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সম্ভবত তিনি হত্যাকাণ্ডের শিকার হননি। যদি হনও, সেগুলোকে এইরকম বানিয়ে ফেলা। আমাদের নিশ্চয় মনে আছে 5 আগস্টের পর থেকে যতজন হিন্দু আক্রান্ত হয়েছে, প্রত্যেকটাকে কমিউনাল আক্রমণ বা হত্যা হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। নেত্র নিউজ একবার 9 জন মৃত হিন্দুর ক্ষেত্রে তদন্ত করে দেখিয়েছিলেন যে এর মধ্যে কোনো রকম কোনো কমিউনাল হত্যার ঘটনা ছিল না। কিন্তু ভারত এটা করবে, তারা তাদের যে ডোমেস্টিক মার্কেট তার জন্য করবে। এই জন্য আমি মনে করি আমাদের সরকারের, বিশেষ করে বিবিসি বাংলার এই সরেজমিন রিপোর্টটা চমৎকার, এবং বিবিসি বাংলার এই সুনাম নেই যে তারা সরকারের মুখপাত্র, বরং কিছুদিন আগে বিবিসি বাংলার চিফ ডক্টর ইউনুসের ইন্টারভিউ যেভাবে নেওয়ার চেষ্টা করেছেন, কেউ সরকারকে পরামর্শ দিয়েছেন বিবিসি বাংলার সাথে, যাতে তারা
ইন্টারভিউ না দেন, তার সাথে এইভাবে কথা না বলেন। কিন্তু বিবিসি বাংলা যেহেতু করেছে, সরকারের দিক থেকে উচিত এটা একটা পার্ট আমাদের পশ্চিমবঙ্গ তো আছেই, সেখানে বাংলাতেই এটা সম্ভব, একই সাথে এটাকে ট্রান্সলেট করে এটা খুবই পসিবল যে এটা ভারতের ইংরেজি স্পিকিং না, মানে নন বেঙ্গলি যে এরিয়া যেখানে ইংরেজিতে এটা কমিউনিকেট করা যায়, সেগুলো কমিউনিকেশন নিশ্চিত করা। ফলে ভারতের সাধারণ মানুষের সামনে এটা আসলে হাজির হবে আসলে ঘটনাটা কী ঘটে এবং কী ঘটনাকে ভারত কীভাবে ডিসইনফরমেশন বানিয়ে সরকারের বিরুদ্ধে ব্যবহার করে, মানে একটা সরকার কীভাবে তার রাজ্য তৈরি করেছে, টিকিয়ে রাখছে এবং সেটাকে আরও বড় করার চেষ্টা করছে ডিসইনফরমেশনের উপরে ভিত্তি করে। ভবেশ রায়ের হত্যা বা মৃত্যু এভাবে বলি, তার ঘটনাটা তার একটা খুবই প্রকৃষ্ট প্রমাণ। এবং আমি মনে করি আমাদের সরকারের দিক থেকে পাল্টা জবাবে এই কথাও বলা দরকার সবসময়, সাধারণ একটা ক্রাইমকে কোনোভাবে কমিউনাল ক্রাইম হিসেবে আখ্যা দেয়া ভারতকে বন্ধ করতে হবে। এটা কোনো রকম এদিক সেদিক যাতে না হয় এবং তাদের যে নাগরিক সমাজ আছে, নাগরিকরা আছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।